প্রিয় অডিয়েন্স, আপনারা জানেন বাংলাদেশের হৃৎপিণ্ড সচিবালয় আগুন লেগেছিল। আগুন লেগে ৩টি ফ্লোর পুড়ে গিয়েছে এবং ৫টা মন্ত্রণালয় পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখন আগুন কিভাবে লাগলো বা আগুন কারা লাগাইলো এর তদন্ত করার জন্য প্রধান উপদেষ্টা, সরাসরি প্রধান উপদেষ্টা তিনি একটা তদন্ত কমিটি, উচ্চতর তদন্ত কমিটি গঠন করেছিল যে ফাইন্ডিংস করার জন্য এই আগুন কারা লাগাইলো বা কিভাবে লাগলো বা কি কি ক্ষতি হয়েছে এ টু জেড। তো তারা যে ফাইন্ডিংসটা দিল, সে ফাইন্ডিংসটা আমরা অনলাইনে আমরা দেখেছি বা আমরা বিভিন্ন নিউজ মিডিয়া আমরা দেখেছি যে ফাইন্ডিংসটা হলো যে বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে লুজ কানেকশনের জন্য এই আগুন লেগেছে। এবং আমরা দেখতে পেয়েছি যে একই বিল্ডিং এ ৭ নম্বর বিল্ডিং এ, সেই সচিবালয় সুরক্ষিত এরিয়া ৭ নম্বর বিল্ডিং এ ২ কর্নারে আগুন লেগে গেল। তারা যেটা প্রাথমিক পর্যায়ে যে তদন্তে যেটা পেয়েছে, সেই তদন্ত প্রতিবেদনে এভাবেই রিপোর্ট করেছে তারা যে এখানে কোনো বিস্ফোরক ব্যবহার করা হয়নি। কোনো বিস্ফোরক ব্যবহার করা হয়নি, কারো সম্পৃক্ততা পাওয়া যায়নি। এবং সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে কি, স্বরাষ্ট্র সচিবকে এই তদন্ত কমিটির প্রধান করা হয়েছিল। তিনি বলেছেন যে কোনো ফাইল পুড়ে যায়নি, মানে কোনো ফাইল-টাইল একটাও পুড়ে নেই। এভাবেই স্বরাষ্ট্র সচিব তিনি বলেছেন। আবার এখানে কিন্তু তিনি আবারও বলেছেন যে এটা বৈদ্যুতিক লুজ কানেকশনের জন্য এই দুর্ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক লুজ কানেকশন থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। এই রিপোর্টটি আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে যে আপনারা দেখেছেন যে মিডনাইটে ২৬ তারিখে, যেদিন আরকি সরকারি ছুটি ছিল, বড়দিন ছিল, খ্রিস্টানদের বড়দিন, মানে ক্রিসমাস ডে আরকি যেটাকে বলে। তো ওদিন কিন্তু বাংলাদেশের সরকারি অফিস আদালত ছুটি ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সচিবালয় নিরাপত্তা কন্ট্রোল করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আচ্ছা, এখন আমরা যখন আগুন লাগলো, যখন অগ্নিকাণ্ড হইল, তখন আমরা দেখলাম যে অগ্নিকাণ্ড স্থলে সমন্বয়কদের আনাগোনা, বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীদের আনাগোনা, তারা সরাসরি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেতাত্মায় ওখানে আগুন লাগিয়েছে। এভাবেই তারা সরাসরি বলা শুরু করলো। যারা সমন্বয়ক আছে অনলাইনে, অফলাইনে আপনারা দেখবেন এখনো সেই সমস্ত ভিডিওগুলো আছে। সমন্বয়ক, হ্যাঁ? যে তারপরে সমন্বয়ক আন্ডা বাচ্চা, মানে সমন্বয়কের ফ্রেন্ডস যারা ছিল, তারাও কিন্তু উচ্চ বাচ্চে এই কথাগুলো বলেছে। আবার এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, আসিফ মাহমুদ সজীব ভুইয়া ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উনি। আসিফ মাহমুদ সজীব ক্রীড়া এবং সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তিনি বললেন যে আওয়ামী লীগের আমলে হাজার কোটি টাকার লুটপাটের প্রমাণ পুড়িয়ে দিতে আওয়ামী লীগের দোসররা এই কাজটি করেছেন। হাজার কোটি টাকার প্রমাণ পুড়িয়ে দিতে আওয়ামী লীগের দোসররা সচিবালয়ে এই কাজ করেছেন। তিনি একদম এভাবে বলেছেন। তিনি কিন্তু বাংলাদেশের একজন মন্ত্রী, তিনি একথা ডাইরেক্ট মিডিয়ার সামনে বলেছেন। শুধু যে আসিফ মাহমুদ একথা বলেছেন তা না, কিন্তু আপনারা দেখবেন যে বিভিন্ন ছাত্র সমন্বয় বা ছাত্র সংগঠন বা বিভিন্ন পলিটিশিয়ান, সেই বিএনপিও কিন্তু বলল, বিএনপির রেজভী আহমেদ বলেছিল যে আওয়ামী লীগের আমলের দুর্নীতি বা লুটপাট সেগুলোর প্রমাণ জ্বালিয়ে দিল, আওয়ামী লীগের দোসররাই এই কাজ করেছে। আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় আমরা বক্তব্য শুনেছি। মাহমুদ তো এখন সরকারের পক্ষে, তিনি একজন ক্রীড়া উপদেষ্টা এবং সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন। তিনি ২টা মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন। তার মানে কি, তার পাওয়ার তো অনেক বেশি। তিনি বললেন আওয়ামী লীগের প্রেতাত্মারা বা আওয়ামী লীগের দোসররা এই কাজ করেছেন। তার সমন্বয়ক ফ্যামিলি, সেই সারজিৎ আলম, সেও বলেছেন যে আওয়ামী লীগের দোসররা এই কাজ করেছেন। আওয়ামী লীগের দোসররা এখনো সচিবালয়ে বসে আছেন। বিএনপিরা বলল যে আওয়ামী লীগের দোসররা এই কাজ করেছেন বা আওয়ামী লীগের আমলে হাজার হাজার কোটি টাকার লোপাটের প্রমাণ পুড়িয়ে দিতে এই কাজ করেছেন বা প্রমাণ মুছে ফেলতে এই কাজ করেছেন। মানে সবাই একদম ঢালাওভাবে আওয়ামী লীগকে দোষারোপ করলো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কি, যে আওয়ামী লীগকে যে দোষারোপ করলো, কোনো তদন্ত ছাড়া বা কোনো কুলু ছাড়া, যে এখানে আওয়ামী লীগকে দোষারোপ করলো, তাদের মনে কি এটুক প্রশ্ন জাগলো না যে বন্ধ, সব অফিস আদালত বন্ধ, আওয়ামী লীগ সচিবালয়ের মতো জায়গায় সে কিভাবে যাবে? সে ঢাকা শহরে ঠিকভাবে জয় বাংলা বলতে পারতেছে না, ঢাকা শহরে ঠিকভাবে চলাফেরা করতে পারতেছে না, স্কুল কলেজে যেতে পারতেছে না, পরীক্ষা দিতে পারতেছে না, অফিস আদালতে যেতে পারতেছে না, বা এই বিভিন্ন জায়গার প্রশাসন যারা ছিল আওয়ামী লীগের অনুসারী, তারাও সেই চাকরি বাকরি ছেড়ে তারাও ভেগেছে, দেশে আছে না বিদেশে আছে, অনেকে বিদেশে পালিয়েছে, অনেকে দেশে আত্মগোপনে আছে। তারপরেও তারা কিন্তু একথা সবসময় বলতেছে যে যেখানে যেকোনো কুলু পায় সেখানে আওয়ামী লীগের দোসর, সেখানে আওয়ামী লীগের দোসর। মানে দেশ জুড়ে আওয়ামী লীগের দোসর। আচ্ছা, দেশ জুড়ে আওয়ামী লীগের দোসর, কিন্তু আপনাদেরই মন্ত্রণালয়, আপনাদেরই গঠিত মন্ত্রণালয় বা আপনাদেরই গঠিত তদন্ত কমিটি, তারা তো কোনো আওয়ামী লীগের দোসর পেল না। তাহলে আপনাদের মুখে জুতে মারা হয়ে গেল না যে আপনারা যে মিথ্যাবাদী, আপনারা যে প্রতারক, আপনারা যে ধোঁকাবাজ
বা আপনারা যে মিথ্যা কথা জনগণকে গেলান বা আপনারা যে মিথ্যা কথা জনগণের সামনে প্রচার করেন, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল না? এইসব মিথ্যা কথা যারা বলেছিল তাদের কি মাপ চাওয়া উচিত না জনগণের কাছে, বাংলাদেশের জনগণের কাছে? না জনগণের উচিত না যে আপনাদের যদি কোথাও পায় তাহলে আপনাদের একদম জুতা পিটা করা? যদি আপনাদের কথা, কারণ কি আপনারা মিথ্যাবাদী, প্রতারক, ধোঁকাবাজ, জনগণকে আপনারা মিথ্যা কথা, মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেন। আরেকটা কথা, এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া, হ্যাঁ, তিনি যখন শপথ নিলেন, তিনি যখন মন্ত্রী, সমন্বয়কদের কথা বাদ দিলাম, সেই রিজভী আহমেদের কথা বাদ দিলাম, ভাই অন্য ব্যক্তিবর্গের কথা বাদ দিলাম, সাধারণ জনগণের কথা বাদ দিলাম, হ্যাঁ, তাদের কথা বাদ দিলাম, ঠিক আছে? কিন্তু এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি কিন্তু নিয়েছেন, শপথ নিয়েছেন, সংবিধান ধরে শপথ নিয়েছেন। যখন তিনি শপথ নিলেন তখন তিনি শপথ বাক্য তিনি পাঠ করেছেন। শপথ বাক্য পাঠ করেছেন কিভাবে? যে আমি সশস্ত্র চিত্তে শপথ করে দিচ্ছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের পদে কর্তব্য বিশুদ্ধতার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। আচ্ছা, এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি কি সংবিধান লঙ্ঘন করে নাই? আচ্ছা, উনি কি শুধু সমন্বয়কদের উপদেষ্টা, না বাংলাদেশের 18 কোটি জনগণের উপদেষ্টা? বর্তমান যদি আমরা বাংলাদেশের আইন মানি বা যদি আমরা সংবিধান মানি, আমরা যদি না মানি সমস্যা নাই, কিন্তু ওনার তো মানতে হবে। হ্যাঁ, উনি তো সংবিধান ধরে শপথ নিয়েছেন, ঠিক না? উনি তো নিজে সংবিধান ধরে শপথ নিয়েছেন। তাহলে উনি কি সংবিধান এখানে লঙ্ঘন করলো না? আর সংবিধান লঙ্ঘন করার শাস্তি কি হওয়া উচিত? বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করার শাস্তি সরাসরি মৃত্যুদণ্ড। এটা কিন্তু আমরা সবাই বাংলাদেশে জানি। কিন্তু মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি। উনি যে বলল যে 1000 কোটি টাকা লোপাটের তথ্য পুড়িয়ে দিতে বা তথ্য ধ্বংস করে দিতে এখানে আওয়ামী লীগের দোসররা আগুন লাগিয়েছে। উনি যে কথাটা বলল, আচ্ছা, একথা উনি অবশ্যই রাগের বশীভূত হয়ে বলেছেন, ঠিক না? বা উনি একথা ওনার হিংসা, ওনার ভিতরে যে হিংসা কাজ করতেছে, ভিতরে যে ভয় কাজ করতেছে, সেই হিংসা সবকিছু এখানে প্রকাশ পেয়েছে। মেইনলি যে হিংসাটা প্রকাশ পেয়েছে বেশি, যে উনি একথা বলেছেন। হ্যাঁ, তাহলে এখানে সংবিধান লঙ্ঘন হয়েছে। সংবিধান লঙ্ঘন করে আমি আপনি সংবিধান লঙ্ঘন করলে কি হবে? আমাদেরও তো বিচার হওয়া উচিত। হ্যাঁ, যারা আমরা সংবিধান লঙ্ঘন করব। কিন্তু যারা সংবিধান ধরে শপথ নিয়ে যারা সংবিধান লঙ্ঘন করে, কি হওয়া উচিত? তাদের অবশ্যই ফাঁসি হওয়া উচিত এবং সংবিধানে সেটার কথাও স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে যারা সংবিধান লঙ্ঘন করবে তাদেরকে সরাসরি ফাঁসি, মৃত্যুদণ্ড, 1 নম্বর শাস্তি তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। একটা বিষয় আমি কথা বলতে চাই যে নৌবাহিনীর অফিসার কি বলেছিল একটু শোনেন। নৌবাহিনীর অফিসার তিনি স্পষ্টভাবে বললেন তিনি একজন প্র্যাকটিশিয়ান, মানে প্র্যাকটিক্যালি এই নৌবাহিনীর যারা ফায়ার সার্ভিসের কাজে নিয়োজিত, নৌবাহিনীর যারা ফায়ার সার্ভিসের কাজে নিয়োজিত, তিনি কিন্তু মানে আমাদের মতো মানুষ না, তারা কিন্তু এই কাজেই সবসময় নিয়োজিত থাকে। তদন্ত ছাড়া অনেক কিছু ধারণা করতে পারে বা আজ করতে পারে যে এখানে কেমন ভাবে আগুনটা লেগেছে। তিনি অবশ্যই সেখানে দেখেছেন, কিন্তু আগুন নিবানোর কাজে নিয়োজিত ছিলেন। তিনি দেখেছেন সবকিছু, তিনি ওখানে ভিজিট করেছেন, তিনি দেখেছেন, তার মনে হয়েছে কি যে এটা পরিকল্পিতভাবে লাগানো হয়েছে। এবং তিনি আরো বললেন শর্ট সার্কিট যদি হবে বা লুজ কানেকশন যদি হবে, এটা একটা জায়গায় হতে পারে, আগুনটা লেগেছে কিন্তু কয়েকটা জায়গায়, মানে আমরা দেখেছি বিল্ডিং এর মেন 2 কর্নারে আগুনটা দাও দাও সব জায়গায় পুড়ে গেছে। আচ্ছা, আরেকটা কথা, আমরা তো এখনো আইডেন্টিফাই করতে পারি। এই অফিসার কিন্তু আরেকটা জিনিস বলেছেন যে ফাইল টাইল নথিপত্র সব পুড়ে আগুন ধরে গেছে, সবকিছু পুরো শেষ হয়ে গেছে আর কি। একদম নথিপত্র ফাইল যা ছিল সব পুরো শেষ হয়ে গেছে, মানে সব পুরো আঙ্গার হয়ে গেছে। কিন্তু পরিকল্পিতভাবে এটা তিনি বলেছেন সেই ইউনুসের মনে হচ্ছে বিভিন্ন এটা জায়গা থেকে তিনি বলেছেন ফাইল পড়ে নেই, নথিপত্র মানে এটা
একটা আচ্ছা জায়গায় থেকে না, একটা এটা কিভাবে শর্ট সত্য হয়? সার্কিট হলে আগুন জ্বললো একটা কিভাবে? এই জায়গায় যে থেকে হয়। ৪-৫ এটা ঘন্টা, হইছে ৬ ঘন্টা যে কয়েকটা আগুন জায়গা থেকে। জ্বললো, আগুনে কি পড়লো? ধন্যবাদ আপনাদের। ফাইল বা নথিপত্র যদি না পড়বে, এই আগুনে কি পড়লো? নাহিদ ইসলাম সেই তথ্য বাবা পরের দিন তিনি কিন্তু গিয়েছিলেন তার কার্যালয়ে। হ্যাঁ? তিনিও দেখলেন যে সবকিছু পুড়ে একদম ছাই হয়ে গেছে। কিন্তু স্বরাষ্ট্র সচিব বললেন নথিপত্র আগুনে পোড়েনি। আচ্ছা, তারা কি করতে চাচ্ছে আর কি লুকাইতে চাচ্ছে? কি করতে চাচ্ছে আর কি লুকাইতে চাচ্ছে? বাংলাদেশের মানুষের এখনো কি বোঝার বাকি আছে? একটা কথা, যে সিসিটিভি ফুটেজ যে প্রকাশ করা হইল, আমরা দেখলাম যে সেখানে একটা কুকুর, তারপরে আমরা দেখলাম যে ধোঁয়া, দাউ, দাউ করে ধোঁয়া উঠতেছে আমরা দেখলাম। হ্যাঁ? আচ্ছা, সিসিটিভি ফুটেজ ধারণ করার সময় আপনারা জানেন যে ওখানে ডেট থাকে, হ্যাঁ? ডেট থাকে, যে ডেট এবং সময়, টাইম থাকে কিন্তু। মনে করেন কি যে এই যে আমি যদি এখান থেকে ক্যামেরা দিয়ে আমি যদি এই ফোন দিয়ে যদি আমি এই ভিডিওটা রেকর্ড করি বা ভিডিওটা আমি যদি ধারণ করি, তাহলে এই ভিডিওটা কয় মিনিট, কত সেকেন্ড চলতেছে, হ্যাঁ? বা কত তারিখ, এইগুলো কিন্তু উঠে যাবে ক্যামেরায়। আপনারা দেখেন যে সিসিটিভি ফুটেজ আমরা কিন্তু অনলাইনে অনেক দেখে থাকি। কিন্তু সেখানে আমরা সব জায়গায় কিন্তু আপনার তারিখ দেখতে পাই এবং টাইমও দেখতে পাই। কোন সময়, সময়টা কখন থেকে কখন আমরা ভিডিওটা ধারণ করলাম, সেখানে একটা সাইন থাকে কিন্তু। সেখানে একটা সবকিছু স্পষ্ট থাকে। কিন্তু আমরা এই সিসিটিভির ভিতরে কিন্তু বা সিসিটিভির ফুটেজের মধ্যে কিন্তু আমরা কিছু পাই নাই। তেমন কিছু দেখতে পাইনি। তার মানে কি এই সিসিটিভি ফুটেজ কি আগের থেকেই তৈরি করা হয়েছিল? আর সাংবাদিকদের যে ৪৮ ঘন্টা প্রবেশ করতে দেওয়া হয়নি, এই কারণেই কি প্রবেশ করতে দেওয়া হয়নি যে সাংবাদিকরা সব তথ্য জেনে যাবে? বা সেই ৪৮ ঘন্টার মধ্যে কি এই ফুটেজ তৈরি করা হয়েছে? প্রধান উপদেষ্টার প্রেস উইং তিনিও বলেছেন, একই কথা তিনিও বলেছেন যে কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। তার কাছে নাকি স্পষ্ট ভিডিও আছে যেখানে কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। তাহলে যে সমন্বয়ক সহ বা এই উপদেষ্টা, এই ক্রীড়া উপদেষ্টা, তিনি যে আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগের নাম নিয়ে বা এই বিএনপির কিছু লোকজন যে আওয়ামী লীগের নাম নিয়ে যে জিকির করেছিলেন, তাদের কি জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত না? দেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত না? বা আওয়ামী লীগের কাছে ক্ষমা চাওয়া উচিত না? যে না, আমরা আপনাদের নাম বলে ভুল করেছি বা আমরা মিথ্যা তথ্য দিয়ে আপনাদের বিভ্রান্ত করেছি। এটা কি ক্ষমা চাওয়া উচিত না? অনেক প্রশ্ন এভাবে ঘুরপাক খাচ্ছে। সেই প্রশ্নগুলো হয়তোবা এই সরকারের আমলে সেই প্রশ্নগুলোর উত্তর বা সেই প্রশ্নগুলোর অ্যান্সার এই সরকারের আমলে খুঁজে পাওয়া সম্ভব নয়। অনেক ফাইন্ডিংস আছে যা এই সরকারের আমলে খুঁজে পাওয়া সম্ভব নয় দেশের জনগণের। তবে দেশের যারা একটু বুঝবান জনগণ আছে, যারা অন্ততপক্ষে 20% যারা বোঝে, 20% নট 100%, যারা 20% লজিক বোঝে, তারাও বলবে যে এই সরকার গুরুত্বপূর্ণ কিছু লুকাচ্ছে এই আগুনটা নিয়ে, সচিবালয়ের আগুনটা নিয়ে। আপনারা জানেন যে স্বাধীনতার পর থেকে ৫৪ বছরে এমন ইতিহাস নাই যে সচিবালয়ে আগুন লেগেছে। সচিবালয় এটা সুরক্ষিত জায়গা। বাংলাদেশের ভিতর সবচেয়ে সুরক্ষিত জায়গা হচ্ছে সচিবালয়। সেখানে কোনো রেকর্ড নাই যে সচিবালয়ে আগুন লেগেছে এই ৫৪ বছরের মধ্যে। কিন্তু এই সরকার আসার লগে লগেই ৫ মাসের মধ্যেই আগুন লেগে গেল। আগুন লেগেছে এমন সময় যেদিন অফিস বন্ধ ছিল এবং আমরা দেখলাম যে এখানে সচিবালয় সেই ৮ তলায় কুকুর কিভাবে গেল? হ্যাঁ? আমরা সেই কুকুরটাও কিন্তু আমরা দেখেছি যে ওনারা যে ভিডিওটা ছেড়েছে, কুকুরও একটা দেখা গেছে যে কুকুর কিভাবে গেল? লিফটে চড়ে কি কুকুর যেতে পারে? অফিস তো বন্ধ ছিল ঐদিন। লিফটে চড়ে কি কুকুর উপরে যেতে পারে? আরেকটা বিষয় যে সিঁড়ি বেয়ে, এটা তো গ্রাউন্ড ফ্লোর না, না? এটা তো গ্রাউন্ড ফ্লোর না যে নিচতলা, মানে যে পার্কিং ফ্লোর না। যে পার্কিং যেখানে করে গাড়ি পার্কিং করে যেখানে, সেটা তো না। এটা কিন্তু ৮ তলায়। ঘটনা ঘটেছে ৮ তলায়। তো ৮ তলায় সিঁড়ি বেয়ে কুকুর উঠলো উপরে, আর কেউ দেখলো না? এত রাত্রে সিঁড়ি বেয়ে কুকুর উঠলো উপরে, আর কেউ দেখে নেই? আর কুকুর ওইখানে যাবে কিভাবে? আমার মনে হয় সচিবালয়ে একটা সাপ ঢুকতেও পারবে না। মানে কোনো সেভাবে কোনো ফাঁকা এরকম নাই যে একটা সাপ ঢুকবে সচিবালয়ের বিল্ডিং এ, এমন কোনো নাই, কোনো ফাঁকা নাই। কিন্তু সেখানে কুকুর ঢুকে গেল। হ্যাঁ? সে কুকুরের নাটক আমরা কিন্তু দেখেছি। বাঙালিদের মনে অনেক প্রশ্ন এই সচিবালয়ে আগুন নিয়ে। কিন্তু প্রশ্নগুলোর উত্তরের দ্বার প্রান্তেও বাঙালি পৌঁছাইতে পারে নাই। টুডে অর টুমরো যদি কখনো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, এই সচিবালয়ের অগ্নিকাণ্ড নিয়ে এবং উপদেষ্টাদের মিথ্যা বক্তব্য দিলে অডিয়েন্সের সামনে বা বাংলাদেশের মানুষের সামনে, অনেকরা সেখানে এত রাত্রে কি করতেছিল? আপনারা লক্ষ্য করবেন যে সচিবালয়ে যখন আগুন নেভাইতে ফায়ার সার্ভিস কর্মী সেই আগুন নেভাইতে যখন শুরু করেছিল, তখন তাকে একটা ট্রাক চাপা দিয়ে চলে গেল। এখানে কিন্তু একটা ক্লু আছে। বাঙালি সব প্রশ্নের অ্যান্সার খুঁজে পাবে হয়তোবা কখনো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে। বাংলাদেশের জনগণকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসা পর্যন্ত সচিবালয় অগ্নিকাণ্ডের আসল রহস্য উন্মোচনের জন্য, আসল রহস্য জানার জন্য অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।